সুস্বাগতম আবার একটি নতুন ভিডিওতে। আজ আমরা শুরু করতে চলেছি এবিটিএ এসসি 45 পেজ এবিটি এর, তাই তো? চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নের দিকে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে কোনটা লায়োফিলিক। দেখ, লায়োফিলিক কথার অর্থ কি? ফিলিক মতলব ফিল, অর্থাৎ দ্রাবক আকর্ষী। এরা দ্রাবক কি আকর্ষী, কি বললাম? দ্রাবক আকর্ষী। তোমাকে দ্রাবক আকর্ষী কোলয়েড শনাক্তকরণ করতে বলেছে। কি শনাক্তকরণ করতে বলেছে? দ্রাবক আকর্ষী কোলয়েড, ঠিক আছে। এবার কথাটা হলো, তুমি যদি দেখো হলো তোমার দুধ, রক্ত, গোল্ড সল এবং গামের মধ্যে উত্তরটা হবে গাম। এবার কেন হবে এবং বাদবাকিরা কেন হবে সেটাও তোমাদের জানতে হবে, আর এখান থেকে কোশ্চেন আসবে, তোমরা পড়বা। বিষয়টা হলো গাম, স্টার্চ, তারপর প্রোটিন। গাম, স্টার্চ, তারপর কি? প্রোটিন। এরা কি হয়? এরা হলো দ্রাবক আকর্ষী হয়। এরা কি? দ্রাবক আকর্ষী হয়। এরা সহজেই এরা সহজেই আর কি এই সহজেই এই কোলয়েডটা তৈরি হয় দ্রাবক আকর্ষীর কারণে। মানে এটা খুব সহজেই তৈরি হতে পারে, তার জন্য এরা দ্রাবক আকর্ষী, মানে দ্রাবকের প্রতি আকর্ষণ, মানে জল দ্বারা আকর্ষিত হয়। কিন্তু অন্যদিকে যদি তুমি দেখো, অন্য যেমন ধরো ধরো তুমি এই যে ধরো দুধ, রক্ত, গোল্ড সল ধরো, এগুলো হলো জৈব কোলয়েডাল। কি? এগুলো হলো জৈব কলয়েড, মানে যে যে দুধ, রক্ত, এগুলো হলো জৈব কলয়েড। আর গোল্ড সল এক প্রকার সল, যেটা এক প্রকার লায়োফোবিক। কি হয়? লায়োফোবিক মানে দ্রাবক বিকর্ষী হয়। বুঝতে পারলাম? চলো নেক্সট। এদিকে এদিকে স্ক্রিনে দেখো। হ্যাঁ, সংরক্ষক কোলয়েড কোনটা? সংরক্ষক কোলয়েড সর্বদা মনে রাখবা লায়োফিলিকরা হয়। কি হয়? লায়োফিলিক কোলয়েডরা সংরক্ষক কোলয়েড হয়। আচ্ছা, এই সম্পর্কে একটা আমি কিছু বলে দিই। দেখো লায়োফিলিক জিনিসটা কি। লায়োফিলিক যে কোলয়েডটা রয়েছে, লায়োফিলিক যে কোলয়েডটা রয়েছে লায়োফিলিক যে কোলয়েডটা রয়েছে, বুঝতে পারলা? এই কোলয়েডটা তার কণার চারপাশে লায়োফিলিক কোলয়েড, আচ্ছা লিখে দিই, এই কণা তার চারপাশে কি করে? এদিকে প্রতিরক্ষামূলক 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 কি করে? একটা স্তর গঠন করে। স্তর গঠন করে তাদের কি করে? তঞ্চন কি করবে? রোধ করে। একটা প্রতিরক্ষামূলক স্তর গঠন করতে পারে এরা, বুঝতে পারলা? কারা? লায়োফিলিকরা। লায়োফোবিক না, লায়োফিলিকরা করতে পারে, বুঝতে পারলা? তার জন্য ইহাদেরকে আমরা কি বলি? সংরক্ষক কোলয়েড। আশা করি বুঝতে পারলাম, তাই তো? নেক্সট পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। দেখো বলেছে নিচের কোনটি সংখ্যাগত ধর্ম। সংখ্যাগত ধর্ম বলতে কণাগত ধর্ম। কণাগত ধর্ম অর্থাৎ দ্রাব্যের কণার উপর নির্ভর করবে, ঠিক আছে? সান্দ্রতা কণার উপর নির্ভর করে না। অভিস্রবণ চাপই একমাত্র শুধুমাত্র সংখ্যাগত ধর্মের উপর নির্ভর করে। তাহলে কারা কারা সংখ্যাগত ধর্মের উপর নির্ভরশীল? বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, তারপর হিমাঙ্কের অবনমন ডেল্টি এফ, আর তারপর হলো তোমার ছিল পায়, অর্থাৎ কি ছিল? অভিস্রবণ চাপ। নেক্সট, দ্রবণের অস্বাভাবিক আচরণের পরিমাপ করা হয় কোনটা থেকে? ভ্যান্টক গুণকের মাধ্যমে। দ্রবণের অস্বাভাবিক আচরণ থেকে ভ্যান্টক গুণক আসে। এই যে আই ইজ ইকুয়াল টু ওয়ান, আই ইজ ইকুয়াল টু, মনে আছে এই ভ্যান্টক গুণকটা? এই ভ্যান্টক গুণকের দুটো ইকুয়েশন ছিল, একটা সংযোজন মাত্রা, একটা বিয়োজন মাত্রা দিয়ে, মনে আছে কারো? দেখো, এই যে অস্বাভাবিক আচরণ হয় দ্রবণে, এই অস্বাভাবিক আচরণের দুটো কারণ হতে পারে। অস্বাভাবিক আচরণের, ঠিক আছে, দুটো আচরণ হয়, মানে দ্রাবক বা দ্রবণ দুইভাবে অস্বাভাবিক আচরণ করতে পারে। একটা হলো দ্রাব্যের কণার হয়তো সংযোজন ঘটেছে, হয়তো একটা সংযোজন ঘটেছে কণাগুলোর, নয়তো কি ঘটেছে? বিয়োজন ঘটেছে। কি হয়েছে? বিয়োজন হয়েছে। এবং তার জন্য ইকুয়েশন মনে আছে? আলফা সমান সমান আই মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, আরেকটা ছিল এক্স সমান সমান আই মাইনাস ওয়ান ওয়ান বাই এন মাইনাস ওয়ান, যেখানে এই আইটাকে বলা হয় ভ্যান্টক গুণক। তাহলে উত্তরটা হবে ভ্যান্টক গুণক, তাই তো? নেক্সট কি বলেছে? বলছে যে দ্রবণের 0 ডিগ্রি অপেক্ষা, সরি,
যে দ্রবণের হিমাঙ্ক 0 ডিগ্রি অপেক্ষা কম থাকে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা হিমাঙ্ক রোধক দ্রবণ বলবো। কি বলবো? হিমাঙ্ক রোধক দ্রবণ। কি বলবো? হিমাঙ্ক রোধক দ্রবণ। এবং এই তার জন্যই শীত প্রধান দেশে কি, শীত প্রধান দেশে গাড়ির যে রেডিয়েটার হয় না, শীত প্রধান দেশে গাড়ির রেডিয়েটারে ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইথিলিন গ্লাইকল, হিমাঙ্ক রোধক হিসেবে। ইথিলিন গ্লাইকল আর কিছুটা পরিমাণ জলের মিশ্রণ, এটা ব্যবহার করা হয়। বুঝতে পারলা? কিসের জন্য? কারণ দেখো, গাড়ির রেডিয়েটারে যদি জল থাকতো শুধুমাত্র, তাহলে সেই জলটা বরফে কনভার্টার রেডিয়েটার ফেটে বেরিয়ে আসতো। এবার তার হিমাঙ্কটাকে কম করার জন্য, যাতে সেই 0 ডিগ্রিতেই শুধুমাত্র বরফে কনভার্ট না হয়, তাই না? তো তার জন্য কি করা হলো? তার জন্য ওর সাথে ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হলো। কি করা হলো? ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হলো। তো তার তার জন্য কি করা হলো? ইথিলিন গ্লাইকল মিশিয়ে দেওয়া হলো। এরপর যে গাড়ির যে রেডিয়েটর থাকে সেখানে জল থাকলেও সেটা বরফে কনভার্ট হয় না। অর্থাৎ বরফে যদি কনভার্ট না হয়, সেটা আর কি রেডিয়েটরটা ফাটিয়ে বেরোতে পারবে না। আর ইথিলিন গ্লাইকল মিশানোর ফলে কি হলো? জলের যে হিমাঙ্কটা 0 ডিগ্রি অপেক্ষা অনেক কমে গেল। অর্থাৎ জলটাকে বরফে কনভার্ট হতে গেলে 0 ডিগ্রি থেকে অনেক আরো নেগেটিভে যেতে হবে, তাহলেই আর কি বরফে কনভার্ট হতে হবে। তার জন্যই আমরা 0 ডিগ্রি উষ্ণতার কম যদি হিমাঙ্ক থাকে, তাহাকে আমরা কি বলে থাকি? হিমাঙ্ক রোধক দ্রবণ। তার নেক্সট, কোনো দ্রবণে 200 গ্রাম যদি জল থাকে, 18 গ্রাম অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব্য থাকে, যা হলো 272.07 কেলভিন উষ্ণতায় জমে, তাহলে দ্রাব্যের আণবিক ভর চেয়েছে। আচ্ছা, চলো বের করি। দেখো, যেহেতু এখানে হিমাঙ্কর চেয়েছে, তাহলে হিমাঙ্কের ইকুয়েশনটা ইউজ করতে হবে। আমরা জানি ডেল টি এফ সমান সমান কে এফ ইন্টু এম, যেখানে কে এফ তো রয়েছে, আসলে কে এফ এর মান দিয়ে দিয়েছে। কে এফ এর মান দিয়েছে, কে এফ এর তো মান দেয়নি, তাই না? কে এফ এর মান তো দেয়নি। জল আছে, তো জলের জন্য কে এফ আমরা জানি 1.86 হয়, তো আমরা সেটা নিয়ে চলবো। 1.86 হলো। আর এম এর মান হলো W2 × 10⁻³ মোলালিটির যে ইকুয়েশনটা, M2/W1, তাই কি না? এখান থেকে আমাকে বের করতে হবে কি? বের করতে হবে আমাদের দ্রাব্যের আণবিক ভর তথা M2 বের করতে হবে। তাহলে M2টা এদিকে নিয়ে নিই। তো M2 যদি এদিকে নিয়ে নিই, তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হলো? 1.86 W2 × 1000 ডিভাইডেড বাই ডেল টা জাস্ট নিচে নিয়ে আসলাম, ইন্টু W1। এবার প্রত্যেকটার মান আস্তে আস্তে আমাকে বের করতে হবে, তাই না? সর্বপ্রথমে আমি কাজ ডেল টিএফ বের করা, অর্থাৎ তাই না, দ্রবণী হিমাঙ্কের অবনমন কতটা তার জন্য বের করা। এবার আগে জানতে হবে যে মানে দ্রাবকের হিমাঙ্ক থেকে আমাদের দ্রবণী হিমাঙ্ক বের করতে হয়, সেটাই সেই ক্ষেত্রে আমরা ডেল টিএফ বের করি। দ্রাবকের হিমাঙ্ক থেকে দ্রবণীর হিমাঙ্ক বের করতে হয়। বুঝতে পারলে বেটা? এবার দ্রাবকটা হলো তোমার বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল কত ডিগ্রিতে হিমাঙ্কিত হয়? 273 কেলভিন। আসলে 0 ছিল, বাট কেলভিনে কনভার্ট করার জন্য 273 যোগ করে দিলাম, তাই না? আর যেটা আর কি দ্রবণের দেওয়া আছে, দেখো দ্রবণ দেওয়া আছে 272.07, তাহলে -272.07 কেলভিন। তাহলে ডেল টিএফ আমাদের দাঁড়ালো 0.93 কেলভিন। তাহলে এর জায়গায় আমরা 0.93 বসাবো। কত? 0.93। এবার W2, টু মানে সবসময় বলেছে দ্রাব্য, টু মানে সবসময় বলবো দ্রাব্য। কত গ্রাম? 18 গ্রাম। 200 গ্রাম জলে 18 গ্রাম, তাহলে আমরা তো সবই পেয়ে গেলাম, তাই না? তাই আমরা কি লিখবো? 18 গ্রাম হলো, আর 200 গ্রাম হলো নিচে। ঠিক আছে, হয়ে গেল। এবার M2টা আমাদের কত আসবে সেটা তোমরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে। ক্যালকুলেশন করে বের করে নিতে পারবে কি পারবে না? আশা করি পারবে। তাহলে এটা তোমাদের হাতে রেখে দিলাম। বা তাও যদি মনে হয় যে আমি করে দিই, তাহলে কোনো সমস্যা নেই, করে দিতে হবে। পয়েন্টটা উঠালাম, তাহলে দুটো শূন্য আসলো, তাই না? এই দুটো শূন্য, এখান থেকে একটা শূন্য, তাহলে 1000 কেটে গেল, তাই কি না? এবার আমি ধরো 2 দিয়ে কাটলাম, তাহলে 9 আসলো। আর এদিকে আসলো 10। ঠিক আছে, 9 আর এটাকে যদি সামথিং গুণা করি, তাহলে কত আসতেছে? 9 হচ্ছে, এদিকে ধর 16, 30, 4, 5, 0.53, তাহলে আসতেছে 167.4। 10 দিয়ে যদি ডিভাইড করো, আর নিচে পড়ে থাকছে 0.93, আর এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে আসবে 180, তাই তো? নেক্সট,
পরবর্তী কোশ্চেনের দিকে যাওয়া যাক। জায়গা নেই তাই আমি এটা মুছে এখানেই করছি, ঠিক আছে। নেক্সট কি বলেছে, 100 গ্রাম জলে 360 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত আছে, দ্রবণের স্ফুটনাঙ্ক কত হবে, জলের কেবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো বের করি, কোনো সমস্যা নেই। আমাকে জলের কি বের করতে হবে, স্ফুটনাঙ্ক মানে দ্রবণের স্ফুটনাঙ্ক বের করতে হবে। আচ্ছা, আমরা জানি ডেল টিভি সমান সমান কেবি ইন্টু এম, তাই না। এমটাকে আমরা ডাইরেক্ট লিখে দিই, ডিভাইডেড বাই এম টু ইন্টু ডাব্লিউ 1। এবার কে এফ এর, সরি কেবি নিতে হবে, কেবিটার মান হলো 0.52। ডাব্লিউ 2 প্রদত্ত ভর হলো, তোমার দ্রাব্যের ভর হলো 360 গ্রাম গ্লুকোজ। আর গ্লুকোজের আণবিক ভর কত জানো তো, 180। এদিকে 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 দেখো। আর ডাব্লিউ 1টা হলো 100। এই এই দুটো শূন্য এখান থেকে শূন্য, এই তিনটা শূন্য কাটা, তাই না, একই না বেটা। এই পয়েন্টটা ওঠালাম, এখান থেকে 100 আসলো, এই শূন্য কাটা, 18 দুকা 36, তো 2 আসলো 5, আর ডেল টিভি দাঁড়ালো আমাদের 5, কত, 4×5=20, অর্থাৎ 0.04 কেলভিন, তাই না। তো 1.04 কেলভিন কি আসলো, 1.04 কেলভিন। কিন্তু কথা হয়েছে দ্রবণের চেয়েছে না, এটাই তো বিষয়, দ্রবণের চেয়েছে। তাহলে দ্রবণের চেয়েছে, তাহলে কি করি, দ্রবণের স্ফুটনাঙ্ক যে চেয়েছে, আমরা জানি দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস দ্রাবকের স্ফুটনাঙ্ক সমান সমান ডেল টিভি, তাই কি না, এটাই তো আমরা জানি। দ্রবণের চেয়েছে, তাহলে দ্রাবকটা এইদিকে নিয়ে যাবো, অ্যাড করে দেবো। দ্রবণে যদি চেয়েছে, দ্রাবণটা এটাকেই রেখে দিলাম। দ্রাবকের হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড দেয় জল এর স্ফুটনাঙ্ক, 100 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা 273 যোগ করে কেলভিনে নিয়ে আসবো, তাহলে অর্থাৎ 373 আমাকে অ্যাড করতে হবে, কার সাথে, 1.04 কেলভিনের সাথে। তাহলে অ্যান্সার কত আসবে, 73-এর সাথে এটা যোগ করলে, তাই যে ধরো 1.1ই যুক্ত করছি, মানে 374ই ধরে নেওয়া প্রায়, তাই না, 374, তাহলে 374 কেলভিন। নেক্সট 8 নাম্বার কোশ্চেন। নেক্সট বলছে 25 ডিগ্রি উষ্ণতা জলের মোলারিটি কত। হ্যাঁ, এটা তো তোমাদের উত্তর মুখস্থ হয়ে যাওয়ার কথা, 55.55। যাই হোক, দেখো আমরা জানি মোলারিটি কি হয়, 1 লিটার জলে যত মোল সংখ্যা আর কি দ্রবীভূত থাকে, তাই না, 1 লিটার জলে যত মোল সংখ্যা, 1 লিটার বা 1000 গ্রাম জলে, তাই না, 1000 গ্রাম বিশুদ্ধ জলে, 1000 গ্রাম বিশুদ্ধ জলে যত দ্রাব্যের মোল সংখ্যা দ্রবীভূত থাকে, সেটাই হলো যত দ্রাব্যের যত দ্রাব্যের মোল সংখ্যা দ্রবীভূত থাকে, যত দ্রাব্যের মোল সংখ্যা দ্রবীভূত থাকে, যত দ্রাব্যের মোল সংখ্যা দ্রবীভূত থাকে, তা হলো মোলালিটি। অর্থাৎ আমাকে মোল সংখ্যা বের করতে হবে, তাহলে দ্রাব্যের মোল সংখ্যা বের করলেই হয়ে যায় 1 লিটারে। জলের মোলারিটি দেওয়া আছে তো 1000-এ, 1 লিটারে মানে 1000 ml, তাই না। তো 1000 ডিভাইডেড বাই 18, এটা যদি কাটো তাহলে 55.55 আসবে। এটা তো এত এত বার করানো হয়েছে, মানে কি বলবো, ইয়াদ হয়ে যাওয়ার কথা। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো, বলেছে এখানে ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি কার, সর্বাধিক, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম। এরা রয়েছে 16 নম্বর গ্রুপে, এদিকে এদিকে বেটা এদিকে, 16 নম্বর গ্রুপে ইলেকট্রন বিন্যাস হবে NH2 NP4, অর্থাৎ 16-র 6 বানাতে হবে না। আর অক্সিজেন রয়েছে 2 নম্বর পর্যায়ে, সালফার রয়েছে 3 নম্বর পর্যায়ে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হবে 2s2 2p4, সালফারের হবে 3s2 3p4। অক্সিজেনের তুমি যদি দেখো 2p অরবিটাল, সালফারের দেখো যদি তুমি 3p অরবিটাল, 3p অরবিটালের সাইজটা, 3p অরবিটালের সাইজটা 2pর থেকে জাদা। আর এখানে ইলেকট্রন ইলেকট্রন ডেনসিটিটা, ডেনসিটি যে রয়েছে সেটাও তুলনামূলকভাবে, তুলনামূলক, হ্যাঁ সবার থেকে না, তুলনামূলকভাবে, কার থেকে, কার সাথে তুলনা করলাম, টুপির সাথে, তুলনামূলকভাবে কম টুপিতে। টুপি জায়গাটা ছোট, ইলেকট্রন আছে 4টা, থ্রিপিতেও 4টা ইলেকট্রন আছে, বাট কথাটা হলো সাইজটা দেখ। এবার যদি ইলেকট্রন প্রবেশ করতে হয়, তাহলে কার দিকে প্রবেশ করবে, তাই না। ধরো তুমি এটা, তোমার মনে 4 জন আছে,
3p-ও 4 জন আছে, বাট ওর জায়গা আরো মনে ফাঁকা, ওই আরো অন্যজনকে মনে জায়গা দিতে পারবে। তো থ্রি পি কে আকর্ষিত হয়ে ইলেকট্রন তার কাছে যাবে, তাহলে ইলেকট্রন আসক্তি কার জাদা হলো? 3p, অর্থাৎ 3p রয়েছে সালফারের, তো সালফারের ইলেকট্রন আসক্তি সব থেকে জাদা। নেক্সট, p4O10 এর সিগমা বন্ধন দেখাতে হচ্ছে। আচ্ছা, তাহলে স্ট্রাকচার আঁকাতে হবে এটা, চলো আঁকাই। দেখো p4O10 তো তিনটা পি কে তিনটা কর্নারে দিয়ে দিবা এবং এদেরকে লিঙ্ক করাই দিবা একটা অক্সিজেনের মাধ্যমে, হয়ে গেল। এবার আমাদের 10টা অক্সিজেন চেয়েছে, এবার মাঝের অক্সিজেনকে পিপি দ্বারা লিঙ্ক করাই দাও, হয়ে গেল। তাও কিন্তু তোমার হলো মানে 4টা অক্সিজেনের তফাৎ পড়ছে, তাহলে ডাবল বন্ডে পি কে দিয়ে দাও, তাই তো, ডাবল বন্ডে পি দিয়ে দাও, হয়ে গেল। এবার এর মধ্যে তোমাকে সিগমা বন্ধন, সিগমা মানে বোঝো তো, সিগমা বন্ড মানে বোঝো তো, সিগমা বন্ড অলওয়েজ সিঙ্গেল, সিঙ্গেল বন্ড মানেই ওটা সিগমা বন্ড, বুঝতে পারলে বেটা। ডবল বন্ডেও, ডবল বন্ডের মধ্যেও একটা সিগমা থাকে আর একটা কি থাকে, পাই। ট্রিপল বন্ডের মধ্যেও একটা সিগমা থাকে, দুটো পাই, তাহলে সিগমা অলওয়েজ সিঙ্গেল। অর্থাৎ এখানে যদি তুমি কম্পেয়ার করো, এখানে একটা আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, কতখানা, 16খানা সিগমা বন্ধন রয়েছে। কত? 16টা সিগমা বন্ধন রয়েছে, হ্যাঁ কিনা বেটা? তো ওটাই ওইভাবে বলেছে কোনটির অস্তিত্ব নেই, কি বলেছে, কোনটির অস্তিত্ব নেই, মানে অস্তিত্বই নাই বেটা, তাই না? অস্তিত্ব নয় হলো নিয়নের। কেন? নিয়ন আকারে অত্যন্ত ছোট্ট একটা গ্যাস, হিলিয়াম, নিয়ন, এই নিয়নটা অত্যন্ত ছোট্ট একটা, আমরা জানি তো। হে না আর কৃপা যাবে রেড রোডে, অর্থাৎ এই যে নিয়নটা যে হয়েছে না, খুবই ছোট একটা নোবেল গ্যাস, তাই না? খুবই ছোট নোবেল গ্যাস। এবার এই ছোট একটা নোবেল গ্যাস, যার আর কি আয়নন এনথালপি জাদা, আয়নন এনথালপি জাদা মানে বুঝো তো, আয়নেশন এনথালপি মানে সে তার বাইরে কক্ষের ইলেকট্রন থেকে বের করতে বেশি এনার্জি দিতে হবে, তার এমনিতেই ওরা হলো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে, কেন ইলেকট্রন বের করতে চাইবে? সুখে তো সংসার তো করতেছে, তাই না? যতটা ইলেকট্রন থাকার কথা ততটা ইলেকট্রন নিয়ে, আর তার মধ্যে আকার ছোট, ইলেকট্রনকে একদম আঁকড়ে ধরে রেখে দিয়েছে, একদম একদম হাক করে রেখে দিয়েছে নিজের অরবিটালে। তাহলে সেই ইলেকট্রনটা বের করবে কিভাবে, এদিকে এদিকে? তাহলে যদি ইলেকট্রনটা বের করতে হয়, তাহলে তুলনামূলকভাবে তোমাকে খুব এনার্জি দিতে হবে, তার জন্য আয়নেশন এনার্জি জ্যাদা। এবার আয়নেশন এনার্জি জ্যাদা হয়, তাহলে তার কাছ থেকে ইলেকট্রন বের করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, এবং তার সাথে বন্ধন তৈরি করা একটু কষ্টসাধ্য হয়ে যাবে, তার জন্য NeF2 গঠিত হয়ই না, এর অস্তিত্বই নাই। এফ তো তৈরি, এফ তো ওকে ইলেকট্রন দিতেই চাইবে না, কারণ ওর তো অরবিটাল ফিল হয়ে আছে, আর নিয়নও ইলেকট্রন শেয়ার করতে চাইবে না, বলে কেন, আমার তো সুখে সংসার চলছে, কেন আমি ওর সাথে কি করতে যাব? আর যদি করতেই হয় তাহলে আয়নেশন এনার্জি আমার জাদা, তাহলে আমাকে বেশি এনার্জি দিতে হবে, তাহলে আমার দেহ থেকে ইলেকট্রন বের করতে হবে, বিষয়টা এটাই। তাহলে নিয়নের যে ফ্লুরিনটা আছে, ডাইফ্লুরাইড, এটা আর তৈরি হয় না আর কি, অস্তিত্বই নাই। নেক্সট বলছে উত্তপ্ত, কি বলছে, সিইউ এর উপর, কিউপ্রাস অক্সাইডের উপর দিয়ে যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করি, তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? আচ্ছা, কিউপ্রাস অক্সাইডের মধ্যে যদি আমি অ্যামোনিয়া দিয়ে দিই, তাহলে কি উৎপন্ন হয়? তাহলে উৎপন্ন হবে একটু কপার, একটু জল, এবং আমাদের নাইট্রোজেন গ্যাস। কি উৎপন্ন হবে? নাইট্রোজেন গ্যাস। নেক্সট বলছে নিচের টি কোনটি টি শেপের মতো দেখতে, এটা তো তোমাদের সবসময় বাড়ির কাজই রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসবে, আসবে ভাই, এটা আসবে, তোমার গঠন তো তোমার আসবে, এই সে পরীক্ষায় বসে রয়েছে, বসে বসে ভূত একদম এসে রয়েছে। এবার এদের তোমাদের জানতে হবে, এবার প্রত্যেকটা যদি প্রত্যেকদিন করায় তাহলে একটু সমস্যা হয়ে যাবে না। ধরো প্রথম অপশনটা দেখি, জেড বের করো, হাফ, জেননের জন্য রয়েছে 8, অক্সিজেন দ্বিযুজি মৌল, তার জন্য আমরা অ্যাড করবো না, ফ্লুরিন একযুজি মৌল, তো 2 অ্যাড করে দিলাম, কত হলো 10, 10কে 2 দিয়ে ডিভাইড করো 5, তো 5 আসবে হলো sp3d। এবার লোন পেয়ার বের করো, লোন পেয়ার কিভাবে বের করে? জেড থেকে, জেড কত আমাদের 5 থেকে একযুজি আর দ্বিযুজি পরমাণুর সংখ্যা, তাহলে একযুজি পরমাণুর সংখ্যা 2, দ্বিযুজি পরমাণুর সংখ্যা 1, তাহলে হয়ে গেল 3, হয়ে গেল 2।
অর্থাৎ দুটো লোন পেয়ার। কয়টা লোন পেয়ার? দুটো লোন পেয়ার। আর sp3d হয়ে গেলে কেমন হয়? সমোসা টাইপের, মনে আছে? মানে ট্রাইগোনাল বাইপিরিয়ড, আমি বলি সমোসা টাইপের। জেনন হলো তোমার মাঝখানে, অক্সিজেন আছে একটা, ফ্লুরিন আছে দুটো, আর দুটা লোন পেয়ার। চলো দুটা লোন পেয়ার, অর্থাৎ আলুগুলো সমোসার ভিতরে দিয়ে দাও, ডবল বন্ড অক্সিজেন দিয়ে দাও, ওইদিকে একটা ফ্লুরিন দাও, নিচে একটা ফ্লুরিন। দেখো লক্ষ্য করো, লক্ষ্য করে এটা টি শেপ হয়ে গেছে না? এই যে এরকম একটা টি শেপ হয়েছে না? হ্যাঁ, তাহলে উত্তরটা টি শেপ এমনই। ঠিক আছে, চলো নেক্সট। HNO2 কি হিসেবে কাজ করে? HNO2 কি হিসেবে কাজ করে? তোমাকে এটা বলছে যে, আচ্ছা চলো এটা মুছেই নিয়ে। দেখো, এরা হলো জারক আর বিজারক উভয় রূপেই কাজ করতে পারে। কি করতে পারে? জারক আর কি বলবো, বিজারক উভয় রূপে কাজ করতে পারে। কেন? একটু বলে দিই। দেখো, নানা পাটেকার, ঐশ্বরিয়া, সব বিন্দাস, এরা রয়েছে হলো 15 নম্বর গ্রুপে। নাইট্রোজেনের যে দলবদ্ধ গ্যাং কত নম্বর গ্রুপে আছে? 15। তাহলে ইলেকট্রন বিন্যাস হবে NH2 NP3। এবার বাইরের কক্ষে 5 রয়েছে, তাহলে ওরা হাইস্ট 5, এবং 2 বিয়োগ করলে 3, মানে দুটা জারণ সংখ্যা দেখাতে প্রদর্শন করে। এবার বিষয়টা হলো HNO2 যদি তুমি নিয়ে আসো, অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2, হাইড্রোজেনের হয়, ধরো আমি নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করব, তাহলে হাইড্রোজেনের জন্য জারণ সংখ্যা +1 হয়, নাইট্রোজেনের বের করব তার জন্য x নিয়ে নিলাম, অক্সিজেনের মাইনাস হয়, আর অক্সিজেন আছে দুটো, = 0। x ইজ ইকুয়াল টু, এটা যদি মাইনাস হয় 4 হয়ে আর +1, তাহলে কত হয়ে গেলো? 3। কত হয়ে গেলো? 3। কি হয়ে গেলো বেটা? 3। এবার এটাও মনে রাখতে হবে, এরা -3ও প্রদর্শন করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে HNO3 মানে HNO2, এখানে নাইট্রোজেন কি হিসেবে আছে? নাইট্রোজেন কত জারণ সংখ্যা? +3। এবার নাইট্রোজেন +3 নিম্ন জারণ সংখ্যা, সে স্বাভাবিকভাবে +5 দেখাতে পারে। এবার জারণ সংখ্যা যদি বৃদ্ধি হয়, জারণ সংখ্যা বৃদ্ধি হয়েছে না, তো এটাকে আমরা কি বলি? জারণ বলি। এবং তার সাথে সাথে নাইট্রোজেন যে +3 আছে, তার সাথে সাথে নাইট্রোজেন -3ও দেখাতে পারে, তার মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, এটাকে বলা বিজারণ। অর্থাৎ সে জারণ আর বিজারণ দুটোই করে। জারণ আর বিজারণ যেহেতু দুটো করে, জারণ করলে ওটাকে আমরা বলবো বিজারক দ্রব্য, যারা জারণ করে তাদেরকে আমরা কি বলবো? বিজারক। আর যারা বিজারণ করে তাদেরকে আমরা কি বলবো? জারক। তথা HNO2 দুটা হিসেবে কাজ করতে পারে, জারক আর বিজারক দুই। যেমন H2O2, এরাও জারক বিজারক দুই কাজ করে। নেক্সট, নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না? আরে বেটা, আর্দ্র বিশ্লেষণ যখনই আসবে তো ধোয়াধার প্রশ্ন না। আমি বলেছিলাম হাইড্রোলাইসিস, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণ। হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিস সমান সমান ভ্যাকেন্ট ডি অরবিটাল, অর্থাৎ যাদের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, কি থাকবে? ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবে, অর্থাৎ এক কথায় ডি অরবিটাল থাকবে, সেখানে জলের লোন পেয়ার কি করতে পারবে? অ্যাটাক করতে পারবে, অ্যাটাক করে সেখানে আর কি ওই এন্টার করাতে পারবে, অর্থাৎ সেটাকে আর্দ্র বিশ্লেষিত করতে পারবে, তাই না? কি করতে পারবে? আর্দ্র বিশ্লেষিত করতে পারবে। তো বিষয়টা হচ্ছে, আমাকে দেখতে হবে কাদের মধ্যে ডি অরবিটাল নেই, তার আর্দ্র বিশ্লেষিত হয় না। এবার কোশ্চেনটা যখন এরকম হবে, আগে তোমরা সার্কেল ডাউন করে নিবা যে কোশ্চেনে চেয়েছি আর্দ্র বিশ্লেষিত হয় না, এদিকে। এবার তুমি দেখো পি আর এফ, ফসফরাস আর ফ্লুরিনের মধ্যে ফ্লুরিনের কিন্তু ডি অরবিটাল থাকে না। উত্তর আমার তো হয়ে যাচ্ছে PF3। হচ্ছে কি না? হচ্ছে কি না? এবার বিষয়টা বাদ বাকিগুলো দেখিনি। হ্যাঁ দেখিনি, Cl, এগুলো তো দাদা ক্লোরিন, ফ্লুরিন, ক্লোরিন, তাই না? কারণ 17 নম্বর গ্রুপ, তার ইলেকট্রন বিন্যাস হবে 3s2, 3p5 আর 3d0, অর্থাৎ 3d ভ্যাকেন্ট পড়ে আছে, অর্থাৎ ক্লোরিনে ডি অরবিটাল দেখতেই পাচ্ছি আছে। আছে কি না? দেখো, ডি অরবিটাল দিয়ে একদম সুন্দরভাবে তোমাকে একদম টুকি টুকি মারতেছে। তো ডি অরবিটাল রয়েছে না ক্লোরিনে, তো ক্লোরিনে ডি অরবিটাল থাকার কারণে জলের লোন পেয়ার খুব আরামসে সেখানে অ্যাটাক করবে এবং ভেঙে দেবে কণাটাকে, তাই কি না? তো সে তার ফলে PCl3 আদ্র বিশুদ্ধ হয়, HCl3 হয়, HbCl3 হয়, বাট PF3 হতে পারে না। বিষয়টা এটাই। নেক্সট, কি বলেছে? ডুবুরিরা গভীর সমুদ্রে যাওয়ার সময়, হ্যাঁ, কি নিয়ে যায় আর কি? গ্যাস সিলিন্ডার তো নিয়ে যায়, কিন্তু গ্যাস সিলিন্ডার মধ্যে কি থাকে? গ্যাস সিলিন্ডারে থাকে হলো অক্সিজেন আর হিলিয়াম গ্যাস মিশিয়ে থাকে।
কি থাকে? অক্সিজেন আর হিলিয়াম গ্যাস মিশে। বিষয়টাকে আমি একটু বলে দিই। বিষয়টা হলো, এই যে ডুবুরিরা অক্সিজেন আর হিলিয়াম গ্যাস নিয়ে যায়, মেনলি কি করে বলো তো, ডুবুরিদের উচ্চ যখন চাপ, মানে যখনই যায় নিচে, উচ্চ চাপ সৃষ্টি হয়। আর এই উচ্চ চাপে রক্তে গ্যাস দ্রবীভূত হয়ে একটা রোগ হয় আর কি, যন্ত্রদায়ক একটা রোগ সৃষ্টি হয়, সেটাকে বলা হয় বেন্ডস। কি বলে? বেন্ডস। এই উচ্চ রক্তচাপ জনিত এই রোগটা হলো বেন্ডস। এই যে রোগটা যাতে সৃষ্টি না হয় তার জন্য আমাদের দেহটাকে সেই রক্তচাপের বিরুদ্ধে একটা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে হবে। তার জন্য আমরা অক্সিজেনের সাথে সাথে হিলিয়াম গ্যাসও কি করি? গ্রহণ করি। বুঝতে পারলো এটা? এবার নেক্সট, ফুটন্ত টলিউনের মধ্যে যদি আমরা ক্লোরিন গ্যাস দিয়ে দিই তাহলে কি হয় দেখো। টলুইন দেয়নি, শুধুমাত্র অতিরিক্ত টলুইন দিয়েছে। সরি, অতিরিক্ত না, অতিরিক্ত ক্লোরিন দিয়েছে। কি দিয়েছে? অতিরিক্ত ক্লোরিন দিয়েছে। দেখো, এবার আমাদের টলুইন ছিল এমন, এটা হলো টলুইন ছিল। এই টলুইনের মধ্যে যদি আমি 1 অণু ক্লোরিন দিতাম তাহলে কি হতো? একটা ক্লোরিন এখানকার হাইড্রোজেনকে নিয়ে HCl হিসেবে সুখে সংসার করতে বেরিয়ে চলে যেত। তাহলে পড়ে থাকতো একটা Cl, এখানে এন্টার হতো, তাহলে হয়তো CH2 বেনজাইল ক্লোরাইড হতো। কি হতো? বেনজাইল ক্লোরাইড। কিন্তু বলেছে এখানে, এখানে কোশ্চেনটা আমাকে এটা বলেনি, কোশ্চেনটা বলে অতিরিক্ত, মানে যত দেওয়া যায়। 3 অণু হাইড্রোজেনে, 3টা হাইড্রোজেন, তাহলে আমি 3 অণু হাইড্রোজেন দেবো। আর 3 অণু যদি হাইড্রোজেন এখানে বিক্রিয়া হয়, তাহলে 3টা হাইড্রোজেনই এখান থেকে কি হবে? রিপ্লেস হবে। আর তৈরি হবে তাহলে আমাদের CCl3 এবং 3 অণু HCl। তো বিষয়টা হলো এই তো, তাই না? বেনজো ট্রিক্লোরাইড, বেনজো ট্রিক্লোরাইড, তাই কি না? এটাই। তারপরে নেক্সট, D2, অর্থাৎ ডয়টেরিয়াম অক্সাইড। আচ্ছা, তার আগে আমাদের ম্যাগনেসিয়াম দিয়েছে, খুবই সুন্দর বিষয়। বিষয়টা হলো ম্যাগনেসিয়াম দেওয়ার কারণে এমজি কি করে? আমরা জানি RMGX সব থেকে বিখ্যাত একটা বিকারক, জানো তো, গ্রিগনার বিকারক। তাহলে এখানেও সেটাই তৈরি হবে। এই বেনজিন রিং CH3 হয়েছে, ম্যাগনেসিয়াম অ্যাটাক করবে এই ক্লোরিনকে, তাহলে হয়ে যাবে NgCl। তারপর এর উপর যদি D2O দাও, ঠিক আছে, কি দিয়ে দাও? D2 দাও, D প্লাস এবং OD মাইনাস, জাস্ট এটাকে অ্যাটাক করে কি করবে? ডি যুক্ত করা দেবে, আর ওডি এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে গেল ডি। আর উত্তর হলো MgODCl। বুঝতে পারলা? তো বিষয়টা এটাই। নেক্সট, আচ্ছা, অপশনে নেই। নেক্সট বলেছে নিচের কোনটি SN1 আর SN2 এর প্রতি নিষ্ক্রিয়? এই যে তোমার বেনজিন রিং, বেনজিন রিং এর মধ্যে রয়েছে ক্লোরিন, ক্লোরিনের আছে লোন পেয়ার। লোন পেয়ার কি করে? এরা রেজোনেন্সে কনভার্ট করে দেয়। ফলে কার্বন এবং ক্লোরিনের মধ্যে কি চলে আসে? দ্বিবন্ধন প্রাপ্ত হয়। আশা হয় কিনা বলো? দ্বিবন্ধন চরিত্র লাভ হয় কিনা? রেজোনেন্স করে। কে রেজোনেন্স করে? ক্লোরিনের লোন পেয়ার। ক্লোরিনের লোন পেয়ার রেজোনেন্স করে, তার ফলে কার্বন এবং ক্লোরিন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। এই আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে এই ক্যাটায়নটা অত্যন্ত অস্থিতিশীল হয়ে যায়। আর যার কারণে এটা SN1ও দেয় না এবং SN2ও দেয় না। তাহলে উত্তরটা হবে C6HCl, ক্লোরোবেনজিন। বুঝতে পারলা? আর বাদ বাকিতে দেখতে হচ্ছে বেনজাইল ক্লোরাইড তো দিবেই। আর এদিকে বলে 3 ডিগ্রি রয়েছে, এটা হলো 1 ডিগ্রি। আমরা জানি যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির জন্য হলো SN2। আর এর উল্টো যদি করে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, এটা হলো SN1। নেক্সট, সবচেয়ে নিষ্কৃষ্ট লিভিং গ্রুপ। দেখো, আমরা তো জানি যে লিভিং গ্রুপ সব থেকে ভালো হলো আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। কিন্তু তার থেকেও একটা নিকৃষ্ট লেভেলের আর কি, নিকৃষ্ট, মানে নিকৃষ্ট লিভিং গ্রুপ। বুঝতে পারলা? ও সরি, ও আমি কি বলতেছি, যেটা খুব সহজে বেরোতে চায় না তাকে বলে নিকৃষ্ট, বেরোতে চায় না, সেটা হলো OH মাইনাসটা অত সহজে বিক্রিয়া থেকে মানে বেরোবে না, কারণ এটা হলো অত্যন্ত ক্ষার, তাই না? এটা এক প্রকার তীব্র ক্ষার। OH মাইনাস তীব্র ক্ষার, তীব্র ক্ষার হয়। এটা সব থেকে নিহাইতি বেফালতু একটা লিভিং গ্রুপ, এই লিভ করতে চায় না, বুঝতে পারলি, জীবন থেকে, একই না? তো নিকৃষ্ট সব থেকে হলো ওইচ, সব থেকে ভালো লিভিং গ্রুপ আয়োডিন, আয়োডিন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এটা মুছে নিচ্ছি আমরা।
হায় হায়, কি হলো? গোটাটাই মুছে গেল। দেখো এবার কি বলেছে, F3CH2HBr। এখানে একটা লক্ষ্য করার বিষয় রয়েছে, CF3 রয়েছে, তো লক্ষ্য করব কি? দেখো CF3 হলো তোমার -I এফেক্ট যুক্ত গ্রুপ। -I এফেক্ট কি করে বলো তো? -I এফেক্ট হয় এই পার্শ্ববর্তী যে কার্বনটা রয়েছে, পার্শ্ববর্তী যে কার্বন, পার্শ্ববর্তী রূপ কার্বন তথা এটা, এর পার্শ্ববর্তী কার্বনের ধনাত্মক আধানকে কি করে দিবে? অস্থিতিশীল করে দিবে, মানে নিজের দিকে টেনে নিবে, বুঝতে পারলা? নিজের দিকে টেনে নেবে। তো যার কারণে এটা অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করবে, অ্যান্টি মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল ফলো করবে। অ্যান্টি মার্কোনিকভ রুল জানো তো? এই এইচবিআই যখন যুক্ত হবে, আমরা জানতাম যে এইচ প্লাসটা সেখানে এন্টার হতো যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি হতো, এটা হলো মার্কোনিকভ রুল। বাট এখানে উল্টা হবে, এখানে হাইড্রোজেন এবার কোথায় এন্টার হতে হবে? এখানে, এই যে CH2 তে, আর CF3 তো রয়েছে, আর ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং CH2Br চলে আসবে, তো প্রোডাক্টটা এমন আসবে। তো কোথায়? এই যে প্রথম প্রোডাক্ট। নেক্সট বলেছে অ্যালকোহলের সঠিক স্ফুটনাঙ্কের ক্রম চেয়েছে, তাই তো? আচ্ছা, 1 ডিগ্রি বলতে কি বোঝো, 2 ডিগ্রি বলতে কি বোঝো? 1 ডিগ্রি বলতে বোঝায় জিনিসটা এমন দেখতে, হ্যাঁ কি না? 2 ডিগ্রি বলতে বোঝায় জিনিসটা এমন আছে। এবার 3 ডিগ্রি মানে বুঝতে হবে যে এখানে পার্শ্ব শৃঙ্খলের সংখ্যা বেশি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অবশ্যই দেখেই বোঝাচ্ছে এখানে পার্শ্ব শৃঙ্খল দুটা এখানে নেই। পার্শ্ব শৃঙ্খল যদি আসে, পার্শ্ব শৃঙ্খল যত বৃদ্ধি হবে, যেটা আর কি 3 ডিগ্রিতে বেশি আছে, তারপর 2 ডিগ্রিতে, তাহলে যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা, পৃষ্ঠতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? কমে যায়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি কমে যায়, তাকে তার স্ফুটন অঙ্কটাও কি হয়, তার বয়লিং পয়েন্টটাও কি হয়ে যায়? কমে যায়। স্বাভাবিকভাবে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায়, তাকে আমাকে স্ফুটন অঙ্কে নিয়ে আসতে একটু বেশি সময় লাগবে, তার বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। এবার পার্শ্ব শৃঙ্খল যদি বৃদ্ধি হয়, ঠিক আছে, পৃষ্ঠতলের রসায়নটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কমে যাবে, তাহলে তুলনামূলক স্ফুটন অঙ্কের সঠিক ক্রম 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, কারণ এখানে পৃষ্ঠতল মানে পার্শ্ব শৃঙ্খলটা নেই। এদিকে এদিকে এদিকে, কোথায় তাকাও তোমরা? এদিকে তাকাও। এবার চলে আসো পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিডটা হলো তোমার এটা বেঞ্জিন রিং, তারপর ওইচ, তিনটা পজিশনে তিনটা NO2 হবে। জানো তো এটা উৎপন্ন কি হয়? আমাদের যে ফেনল পাওয়া থাকে, এই ফেনলের মধ্যে তোমরা যদি সালফোনেশন করো, কি করি? সালফোনেশন করো, অর্থাৎ ওলিয়াম দিয়ে বা গাঢ় H2SO4 দিয়ে, ঠিক আছে, তাহলে তোমাদের প্রোডাক্ট হয় OH, এবার অর্থ পজিশনে SO3H, আর একটা প্যারা পজিশনে SO3H, তাই না? এবার এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের উপর তুমি যদি গাঢ় HNO3 দিয়ে দাও, তাহলে আমাদের উৎপন্ন হয় পিক্রিক অ্যাসিড। কি উৎপন্ন হয়? পিক্রিক অ্যাসিড, বুঝতে পারলে? এটা যেটা আর কি এটা, ঠিক আছে। নেক্সট, অর্থাৎ এক কথায় মিশ্র অ্যাসিড দিলেও হয়ে যায়, কিন্তু টেম্পারেচারের আর প্রেশারের ব্যাপার থাকে, যেটা আমি উল্লেখ করলাম না, ওটা তোমরা একটু দেখে নিও। নেক্সট, এখানে কি বলেছে? ফেনল আর ইথানলের মধ্যে কার সাহায্যে আমরা পার্থক্য নিরূপণ করতে পারবো না? দেখো ফেনল আর ইথানল দুটা NaOH এর সাথে রিয়াকশন করে, FeCl3 এবং ব্রোমিন ওয়াটারের সাথে বিক্রিয়া করে। আবারও বলছি, মার্ক করে নিও। তো ফেনল আর ইথানল পার্থক্য, ও সরি রে, বলেছে পার্থক্য করা যায় না সোডিয়ামের সাথে পার্থক্য, কারণ সোডিয়ামের সাথে উভয় বিক্রিয়া করে। সোডিয়ামের সাথে কি ওরা উভয় বিক্রিয়া করে, তাহলে কি উৎপন্ন করবে? এরা উভয় সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি উৎপন্ন করে? হাইড্রোজেন গ্যাস। এবার দুজনে যদি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, আমি পার্থক্য করতে করতে পারবো না। NaOH এর সাথে বিক্রিয়াটা কেমন হয় সেটা একটু বলে দিই একবার। যখন বললাম ফেনল যখন NaOH এর সাথে রিয়াকশন করে, তাহলে উৎপন্ন হয় ONA, অর্থাৎ সোডিয়াম ফেনেট, মানে আলাদা আলাদা অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয়, মানে আলাদা আলাদা ভাবে আমরা পৃথক করতে পারবো এক কথায়।
ফেনল যখন এপিসিএলদের সাথে রিয়াকশন করে তাহলে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ তৈরি হয়, তাই না? এবার বিষয়টা হলো, এটা আমরা পড়েছি। তো সোডিয়ামের সাথে বিক্রিয়া করে একমাত্র হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, দুজনই করে, যার জন্য আমরা আলাদা করতে পারবো না। আচ্ছা, নেক্সট বলেছে OH এবং সিক্স কার্বন ডাইঅক্সাইড NaOH বিক্রিয়া করে মুখ্য পদার্থটা কি? বুঝতে পারলা? আমরা জানি এটা কি উৎপন্ন হবে, এটা উৎপন্ন হবে আমাদের স্যালিসাইলিক অ্যাসিড। এবার এটা তুমি কেউ যদি জেনে থাকো এই নিম রিয়াকশনটার নাম কি, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এই নিম রিয়াকশনের নাম কি। এটা বলে আমরা স্যালিসাইলিক অ্যাসিড, বুঝতে পারলাম? স্যালিসাইলিক অ্যাসিড। তো নেক্সট আমি বলেও দিচ্ছি, রাইমাটিয়ন বিক্রিয়া না কোলবে স্মিথ বিক্রিয়া, না চলো এবার করে নিও। নেক্সট নিচে বলেছে আয়োডোফোম বিক্রিয়া। আয়োডোফোম বিক্রিয়া মিন্স কি বলতো, যাদের আয়োডোফোম বিক্রিয়া এক প্রকার হ্যালোফোম বিক্রিয়া। হ্যালোফোম বিক্রিয়া কারা প্রদর্শন করে? যাদের CH3C ডবল বন্ড এই 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 বন্ধনটা থাকবে, ঠিক আছে, নয়তো CH3CH উইচ, এই এই বন্ধনটা থাকবে। এই বন্ড যদি থাকে তাহলে এরা হ্যালোফোম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বুঝতে পারলা? এবার আমি যদি দেখি, মানে চোখ ঘুরিয়ে দেখি, তাহলে CH2OH, এই যে CH2OH, তাই না? একদম এটাই রয়েছে, তাহলে এটাই সাড়া দিবে। এখন কথাটা হলো এটা কেন দিল না, সাড়া দেয়, এটা কেন দেয় না? কারণ দেখো আমাকে জানতে লাগবে CH2OH তো থাকতেই হবে, তার পাশে CH3 থাকতে লাগবে। CH3 তো এখানে রয়েছে, তাই না? অর্থাৎ দেখো এটা যদি আমি এবার লিখি CH3 CH2, না সরি, এটাকে ভেঙে ধরো এটাকে আমি ভেঙে লিখতেছি, কেন হচ্ছে সেটা বলতে হবে। এইটাকেই ভেঙে লিখছি। সি, এখানে একটা উইচ, দুটো হাতে হাইড্রোজেন, একটা হাতে এইচ আর একটা হাতে CH3। এ দেখো ভেরিফাই হচ্ছে, ভেরিফাই হচ্ছে তো। CH3 থাকবে, CH থাকবে, ওইচ থাকবে, CH3 থাকবে, CH থাকবে এবং ওইচ থাকবে, একই না? কিন্তু পরবর্তীতে যদি যাও এইটাতে সি, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে ওইচ, তার পাশে CH2, তার পাশে হলো CH3, কই ভেরিফাই হচ্ছে? দেখো এখানে CH ঠিক আছে, ওইচ ঠিক আছে, কিন্তু CH2 চলে আসলো যে, CH3 থাকলে হতো। তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে না, দেখো CH2OH এর পর C আছে, আমাকে CH3 হতো, একই না? CH2OH এর পাশে CH আছে, হবে না? সেটাও হবে না। তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো? আয়োডোফোম বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করছে? প্রথম না, দ্বিতীয় অপশন। নেক্সট বলছে কোনটির প্রাকৃতিক প্রাচুর্য সব থেকে বেশি, মানে প্রকৃতিতে সব থেকে বেশি আর কি পাওয়া যায়? এটা তোমরা জানো ভাই, বাড়ির কাজ তোমরা করে নিও। এটা অবিজারক সুগার। অবিজারক সুগার বলতে কি বোঝো জানো তো? যারা আর কি অবিজারক সুগার, মানে বিজারক সুগার তো জানোই। বিজারক সুগার হলো কারা কারা হয়? সমস্ত মনোস্যাকারাইড গুলো আর ডাইস্যাকারাইডের মধ্যে সুক্রোজ বাদ দিয়ে, সেটা হলো তোমার কি বলো, সেটা হলো তোমার কি বলো ওটাকে, সেটা হলো তোমার বিজারক সুগার। বাট এখানে অবিজারক সুগার চেয়েছে। এটাও তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা করে নিও, কারণ সব জিনিসই বলে দিলে এগুলো তো মানে বায়োমলিকুলসের প্রথমের দিকেই পেয়ে যাও, ঠিক আছে? কোন সুগারটি সব থেকে বেশি পাওয়া যায়? আচ্ছা আমি বলে দিচ্ছি কোনটা অবিজারক সুগার। অবিজারক সুগার হলো টেট্রা হ্যালেজ, ঠিক আছে? মল্টোজ, ল্যাকটেজ এগুলো সব ইয়ের মধ্যে পড়ে গেলো দিয়ে, মানে ডাইস্যাকারাইড মনোস্যাকারাইডের মধ্যে চলে যায়, বা ডাইস্যাকারাইডের মধ্যে পড়ে। আর এগুলো হলো ডাইস্যাকারাইড গুলোই হলো অবিজারক সুগার, বিজারক সুগার। আর বাদ বাকি যেগুলো পড়ে গেল, মানে যেমন তোমার বলো সুক্রোজ, সুক্রোজ এটা ডাইস্যাকারাইড, এটা ডাইস্যাকারাইড, তাও এটা হলো অবিজারক, মানে ফিলিং দ্রবণ এবং টোলেন্স দ্রবণ দ্বারা বিজারিত হয় না, ঠিক আছে? বলে দিলাম। এবার আগেরটা বলে দিচ্ছি তোমাদের আর কি, দেওয়া বেকার, তোমরা কখন আর দেখবা। এটা সেলুলোজ হবে, কি উত্তর হবে? সেলুলোজ। সেলুলোজ হলো পৃথিবীর সব থেকে বড়, মানে সব থেকে বেশি আর কি পাওয়া যায় জৈব পলিমারের মানে মধ্যে অন্যতম, যা উদ্ভিদের গাঠু, যে এই যে গঠনে যাচ্ছে না, গঠনের মেন উপাদানের মধ্যে বলতে পারো, প্রধান উপাদান। তারপর বলছে, আচ্ছা এটা এটা বলি না, সুগারের মধ্যে কোন সত্য সব থেকে বেশি? সেটা হলো ফ্রুক্টোজ বেশি পাওয়া যায়। ফ্রুক্টোজ, এটাকে এক কথায় ফল শর্করা বলে, ফ্রুট সুগার বলে, বুঝতে পারলো এটা? নেক্সট, গ্লুকোজের সাথে কত অণু ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন আমরা যদি যদি বিক্রিয়া করি তাহলে উৎসর্জন তৈরি হয়? আমরা গ্লুকোজের সাথে 3 অণু দিব, কত অণু? 3 অণু দিলে উৎসর্জন তৈরি হয়, কয় অণু? 3 অণু দিলে।
নেক্সট জুটার আয়ন কি? আরে বেটা, এগুলো তো জুটার আয়ন এক প্রকার তড়িৎ প্রশম, কারণ জুটার আয়নে রয়েছে হলো সিও নেগেটিভ, তার সাথে সাথে এনএইচ থ্রি পজিটিভ, মানে ক্যাটায়ন আয়ন দুটাই রয়েছে যেটা তড়িৎ প্রশম। বুঝতে পারলা? মানে সামগ্রিক যে আধানটা, সামগ্রিক সামগ্রিক আধান কি? প্রশম টাইপের। কি? প্রশম টাইপ। নেক্সট অর্ধকৃত্রিম পলিমার, অর্ধকৃত্রিম রেয়ন, অর্ধকৃত্রিম পলিমার কি? রেয়ন। এটা তো একদম ডাইরেক্টলি কৃত্রিম, এটা প্রাকৃতিক সেলুলোজ, প্রাকৃতিক। পলিঅ্যামাইড, পলিঅ্যামাইড মানে বোঝো তো, যাদের মধ্যে CONH2A গ্রুপটা রয়েছে, যেমন নাইলন 6 এ রয়েছে। তারপর তারপর আর টেরিলিনটা কি? টেরিলিন তাহলে কি ধরনের অ্যামাইড বলতে পারবা? টেরিলিন কোন ধরনের অ্যামাইড? এটা এস্টার, পলি এস্টার টাইপের। কি টাইপের? পলিয়েস্টার। ভালো করে দেখে নাও। নাইলন 6 এ কেলাসন আর উচ্চমানের ফলে পলিমারটি কি হয়? পলিমারটির যে উষ্ণতা বেড়ে যায়, উচ্চ হয় এবং যান্ত্রিক ধর্ম ধরে রাখে। নিচের কোনটি ব্যাকেলাইট তৈরি করে? ব্যাকেলাইট হলো ফেনল আর ফর্মালডিহাইড। ঠিক আছে? আশা করি আগের তুলনায় এই যে রায়মার্টিনটা খুবই নিহায়তি সোজা টাইপ, তাই না? তো ধন্যবাদ আজকের জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।